বহুরূপী গল্পের তৃতীয় পর্বের আলোচনা শুরু করছি। দ্বিতীয় পর্বের আলোচনাতে আমরা পেয়েছিলাম এক চমৎকার সন্ধ্যার বর্ণনা। জগদীশবাবুর বাড়িতে এক বিরাগী এসেছেন। সেই বিরাগীকে দেখে সকলে আশ্চর্য হয়েছেন। জগদীশবাবু সহ হরিদার যে বন্ধুবর্গ ছিল তারা সকলে আশ্চর্য হয়েছেন। আর সেই বিরাগী জগদীশবাবুকে কিছু জ্ঞানমূলক কথা শুনিয়ে কোনো রকম লোভ, কোনো রকম মায়া, কোনো রকম লালসা ছাড়াই সেই বিরাগী জগদীশবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যদিও জগদীশবাবু তাকে 101 টাকার উপহার দিতে চেয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে বিরাগী বলেছিলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে যেতে পারি, ঠিক তেমনি সোনা মারিয়েও চলে যেতে পারি। আর এই বলে তিনি জগদীশবাবুর দেওয়া কোনো উপহার না নিয়েই জগদীশবাবুর বাড়ি ত্যাগ করেছেন। সেই প্রসঙ্গে একটু বলে রাখি, জগদীশবাবুকে তিনি কিছু জ্ঞানমূলক কথা বলে গিয়েছেন। যেমন তাকে বলা হয়েছে যে জগদীশবাবু নিজের সম্পত্তির দৌলতে পড়ে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করে। আর এক বলেছেন যে মানুষের বুকের ভেতরেই তীর্থ রয়েছে, তীর্থ ভ্রমণ করে দেখার কোনো দরকার নেই, বুকের ভেতরেই তীর্থ রয়েছে। তিনি বলেছেন যে বিরাগী সেই ব্যক্তি যে ব্যক্তি রাগ থাকে না, রাগ থাকলে বিরাগী নয়। তাহলে এই কিছু জ্ঞান জগদীশবাবুকে তিনি দিয়েছেন আর তারপর সেখান থেকে চলে গিয়েছেন। পূর্ব প্রসঙ্গ ধরে আলোচনা করলে এইটুকু পাব, জগদীশবাবুর বাড়িতে যে সন্ধ্যার ঘটনা বর্ণিত হয়েছে দ্বিতীয় পর্বে, সেই চমৎকার সন্ধ্যাতেই হরিদা বহুরূপী বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে আসবেন বলে ভবতোষ, অনাদি এদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী ভবতোষ, অনাদি এরা ভেবেছিলেন অবশ্যই হরিদা আসবে, কিন্তু যে বিরাগীর এসেছিলেন তিনি কি সত্যি হরিদা কিনা সেটা ভবতোষ আর অনাদি বুঝে উঠতে পারেনি। অর্থাৎ তারা নিশ্চিত ছিলেন না যে সেই ব্যক্তি হরিদা কিনা। তৃতীয় পর্বে সেই সন্ধ্যার শেষের পর যখন বিরাগী চলে গেলেন তারপরে আলোচনা আছে, আমরা শুরু করছি। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসিয়ে কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম। হরিদার
উনানের আগুন তখন বেশ গনগন হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। এটুকুতে এই বিড়ি ধরিয়ে নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। বিড়ি আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। আমাদের বলতে ভবতোষ আর অনাদির কথা বলা হয়েছে। এবার বলছেন, হরিদা বলছেন, কি বলছেন, কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা ভবতোষ বলছেন, কি আশ্চর্য! হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন, হেসে বলছেন, হ্যাঁ রে ভাই। অর্থাৎ হরিদা বিরাগীর বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে ভবতোষ বা অনাদি এরা দেখে কেউ কিন্তু বিন্দু পরিমাণও সন্দেহ জাগেনি যে এ হরিদা। এতটাই তিনি তার পেশা বহুরূপীকে এতটাই আত্মস্থ করতে পেরেছিলেন হরিদা, যে তার সঙ্গে থাকা তার বন্ধুর অনাদি বা হরিদা, তারা পর্যন্ত তাকে চিনে উঠতে পারেনি, তার কণ্ঠ শুনেও তাকে চিনতে পারেনি। তার শারীরিক চেহারা বা তার পোশাক আশাক, তার চলার ধরন ইত্যাদি কোনো কিছুই দেখে তার নিকটস্থ বন্ধুও চিনতে পারেনি। ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা বলছেন, কি করব বল, ইচ্ছেই হলো না শত হোক। ভবতোষ, কি? হরিদা বলছেন, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে একজন বিরাগী হয়ে সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কী করে স্পর্শ করি বল, এটা, আর তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই দুটো লাইনের মাধ্যমে তিনি এটা বর্ণনা করেছেন যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করা। আমরা যদি এই গল্পের প্রথম পর্বে দেখি, একেবারে শুরুর দিকেই যদি দেখি, তাহলে দেখব যে অনাদি এবং ভবতোষ হরিদাকে জগদীশবাবুর বাড়িতে ঘটে যাওয়া এক কাণ্ডের কথা বলেছেন। আর সেখানে আমরা দেখতে পাই জগদীশবাবুর বাড়িতে আসা এক সন্ন্যাসী কেমন সোনার চটি পায়ে পরে জগদীশবাবুকে পায়ের ধুলো দিয়েছেন। একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়ে জগদীশবাবু তার পায়ের কাছে ধরেছিলেন, আর সেটা তিনি কি বলে যেন পরে নিয়েছিলেন, আর জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নিয়েছিলেন। আর জগদীশবাবুর ঝোলাতে 100 টাকার একটা নোট, সন্ন্যাসীর ঝোলাতে 100 টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হরিদা বহুরূপী সেজে যেন তার বিপরীতটা করেছেন।
কি করেছেন? তিনি জগদীশ বাবুকে জ্ঞান দিয়েছেন, জ্ঞান সুলভ কথা বলেছেন। আর আসল বিরাগী, আসল সন্ন্যাসী কি চরিত্র বৈশিষ্ট্য, কি স্বভাব বৈশিষ্ট্য বা কি প্রকৃতির হয়, তার একটা দৃষ্টান্ত যেন তিনি দিয়ে রেখেছেন। যে যারা বিরাগী, যারা সন্ন্যাসী, যারা সাংসারিক দয়া, মায়া, মমতা ত্যাগ করে পরম সুখ লাভে সন্ন্যাস ধারণ করেছেন, অর্থাৎ রাগ বিসর্জন দিয়ে বিরাগী হয়েছেন, তার কাছে টাকার প্রতি, সোনার প্রতি কোনো লোভ থাকতে পারে না। এই শিক্ষাটা যেন তিনি আমাদের দিয়ে গেলেন। তিনি জাত বহুরূপী, সেই বহুরূপী তিনি যখন যে রূপ ধারণ করেন, সেই রূপকে যেন তিনি আত্মস্থ করে নেন। আর তাই যখন তিনি বিরাগীর বেশ ধারণ করে, সন্ন্যাসীর বেশ ধারণ করে জগদীশবাবুর বাড়িতে এক সন্ধ্যায় উপস্থিত হয়েছেন, সেখানে যেন তিনি বিরাগীকে বা সন্ন্যাসীকে আত্মস্থ করে নিয়েছেন বলে তার টাকার প্রতি কোনো লোভ তিনি দেখাতে পারেননি। অথচ আমরা যদি দেখি তাহলে তিনি বলেই গিয়েছিলেন যে আজকে মারিত হাতি লুঠিত ভাণ্ডার, অর্থাৎ এমন কিছু আমি আজকে করে নেব যেটা আমার এক সপ্তাহ কেন 1 বছরের হয়ে যাবে। অর্থাৎ এই রকম একটা প্রত্যাশা নিয়ে অনাদি এবং ভবতোষকে এই ধরনের একটা প্রত্যাশার কথা শুনিয়েই তিনি জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। অথচ বেশ ধারণ করার পর তার যে গুণাবলী, যে বেশ তিনি ধারণ করেছেন, এখানে বিরাগী বা সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন, সন্ন্যাসীর যে গুণাবলী, টাকা স্পর্শ না করা, সাংসারিক কোনো দয়া, মায়া, মমতা, লোভ, লালসা ইত্যাদি না থাকা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। পরের লাইনে বলছেন, তাতে আমার ঢং নষ্ট হয়। তাহলে এই জায়গাতেও সেই একই কথাই বলবো যে যেখানে হরিদা একজন পেশাদারী বহুরূপী, বহুরূপ ধারণ করে তিনি তার নিজের জীবিকা নির্বাহ করেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু কাউকে ঠকাতে চাননি। তিনি কিন্তু বহুরূপ ধারণ করার যে বহুরূপ ধারণ করলে যে উপহারটি বা যে গিফট, অর্থাৎ যেটুকু মানুষ খুশি হয়ে তাকে দেয়, সেইটুকুতেই সে সন্তুষ্ট। আর তার চরিত্রের সেই বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে যে তিনি জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন বহুরূপী বেশে। সেখানে তিনি প্রবঞ্চনা করতে যাননি বা কাউকে ঠকাতে চাননি। ঠকাতে গেলে তার এই বহুরূপী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তাতে যে আমার ঢং নষ্ট হয়। অর্থাৎ তিনি হচ্ছেন একজন পেশাদার বহুরূপী, আর পেশাদার বহুরূপীর যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেটা যেন তিনি রক্ষা করেছেন। অর্থাৎ ঢং নষ্ট হওয়ার কথা বলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বহুরূপীর যে বৈশিষ্ট্য, যে তার বেশ দেখে খুশি হয়ে যে যতটা
তাকে উপহার দেই, যে যতটা তাকে সাহায্য করে সেইটুকুতেই তার যথেষ্ট। তার আর্থিক অবস্থা খারাপ বা প্রতিদিন হয়তো তার উনুনে চাল সেদ্ধ হয় না, তারপরেও কিন্তু তার যে পেশা, সেই পেশার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে সে অতিক্রম করতে পারেনি। যদিও তার ইচ্ছা ছিল যে এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, তারপরেও তিনি এটা করতে পারেননি। সেটা এক। আর একটা হচ্ছে যে তিনি যে বেশ ধারণ করেছিলেন, কি বেশ ধারণ করেছিলেন? সন্ন্যাসীর বেশ ধারণ করেছিলেন। এই সন্ন্যাসীর বেশ ধারণ করে যদি টাকার প্রতি মোহ, টাকার প্রতি লোভ রয়েই যায়, তবে সন্ন্যাসী রূপের যে বৈশিষ্ট্য, সেই সন্ন্যাসী রূপের বৈশিষ্ট্য রক্ষিত হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সন্ন্যাসীর বৈশিষ্ট্য যদি রক্ষিত না হয়, তাহলে বহুরূপীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যও রক্ষিত হবে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন যে বিরাগী কখনো টাকা স্পর্শ করে না। এই যেন আমাদের যেন দেখিয়ে দিয়েছেন যে যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে, যিনি একটা হরিতকি খান আর গুহাতে, হিমালয়ের গুহাতে তপস্যা করেন, তিনি সোনার বোলের যে খড়ম বা জুতো, সেটা পরেছেন, 100 টাকার উপহার নিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি এই জ্ঞান, মানে এইটুকু যেন আমাদের বলে দিয়েছেন যে সত্যিকারের সন্ন্যাসীর কী বৈশিষ্ট্য হওয়া উচিত। পরের অংশটুকু আসছে। কি অদ্ভুত কথা বলেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এই প্যারাগ্রাফ থেকে দুটো গুরুত্বপূর্ণ লাইন আন্ডারলাইন করে রাখো। প্রথমটা হচ্ছে যে কি অদ্ভুত কথা বললেন হরিদা। তাহলে অদ্ভুত কথাগুলো কি, তার মর্ম কি, সেটাই বলছিলাম। অদ্ভুত কথাগুলো কি? যে এতে আমার ঢং নষ্ট হয়, বা একজন সন্ন্যাসী হয়ে কি করে আমি টাকা স্পর্শ করি বল। পরের একটা লাইন আছে যে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। তাহলে কোন কথার কথা বলা হয়েছে সেটা। তারপর বলছেন যে আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অর্থাৎ হরিদা যেমন প্রতিদিন তার হাঁড়িতে চাল ফোটে না, হয়তো কোনো কোনো সময় শুধু জলই ফোটে, চাল জোটে না। আর তাই বলেছেন যে এটুকু বুঝতে অসুবিধা নেই যে হরিদার ভাতের হাঁড়িতে মাঝে মাঝে শুধু জলই ফুটবে, সেখানে চাল ফুটবে না। অদৃষ্ট কখনো হরিদার এ ভুল ক্ষমা করবে না। বলছেন যে অদৃষ্ট মানে কপাল, ভাগ্য। বলছে এটা হরিদার ভাগ্যে, মানে এটা যেন মনে করা হয়েছে যে হরিদার ভাগ্যটা যেন খুলে গিয়েছিল। জগদীশবাবুর বাড়িতে হরিদার ভাগ্য যেন খুলে গিয়েছিল। তাহলে সেই একটু ভুলের জন্য যেন সেই সৌভাগ্যটা সে অর্জন করতে পারলো না। বলছে এই যে ভুল, এই ভুল কখনো তার ভাগ্য কিন্তু ক্ষমা করবে না। অর্থাৎ এই ভুলের জন্য তার সৌভাগ্য হয়তো আর তার কাছে থাকবে না, তার মানে দুর্ভোগ অবস্থায় থেকে যাবে। এইটাও আন্ডারলাইন করে রাখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। পরে বলছে অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা? যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে? বলছেন যে
খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন। বলছে একজন বহুরূপী হয়ে যতটুকু বহুরূপীর যতটুকু প্রাপ্য তার বেশি কিন্তু আশা করতে নেই। অর্থাৎ সেই কাজের যেটুকু প্রাপ্য সেটুকুই নিয়ে তাকে চলতে হবে, সেই বার্তাটাও যেন তিনি দিয়েছেন। কি বলেছেন? যে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে। খাঁটি মানুষ বলতে আমরা খাঁটি মানুষ অর্থাৎ যে মানুষ নিজের জীবন আচরণ বা জীবন আদর্শকে সৎভাবে অনুসরণ করে, একটা জীবন দর্শন, সৎ একটা জীবন পালন করে, সেই খাঁটি মানুষ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হরিদা যেন নিজেকে খাঁটি মানুষ ভাবতে পারেননি। তার নিজের যে একটা মনুষ্যত্ব আছে, তার নিজের মধ্যে যে একটা মানুষ আছে, সেই মানুষটা যেন তার কাছ থেকে হারিয়ে গিয়েছে। কী জন্য হারিয়ে গিয়েছে বলছি? যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করছেন, কখনো পাগল, কখনো বাইজি, কখনো আবার নকল পুলিশ। এই বিভিন্ন রূপ ধারণ করতে গিয়ে তার যে একটা নিজস্বতা আছে সেটা যেন তার কাছে হারিয়ে গিয়েছে। আর তাই তিনি নিজস্ব রূপ থেকে তার কাছে এখন যেন বড় হয়ে উঠেছে বহুরূপীটা। অর্থাৎ এই যে বিভিন্ন রূপ ধারণ করেছেন, বহুরূপীটা যেন তার কাছে বড় হয়েছে। এই যেন এক বিষণ্ণতা, এ যেন এক মানে হৃদয়ের দুঃখের আরতি, দুঃখের কান্না। হরিদার এই কান্নাই যেন এখানে প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন খাঁটি মানুষ তো নয়, অর্থাৎ তিনি তো খাঁটি মানুষ হয়ে সেখানে যাননি, তিনি একজন বহুরূপী বেশ ধারণ করে সেখানে গিয়েছেন। আর বহুরূপীর যেটুকু প্রণামী বা যেটুকু উপহার পাওয়ার কথা সেইটুকুতেই সে সন্তুষ্ট। তাই বলেছেন এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের কান্নাটা যেন প্রতিফলিত হয়েছে। এই ছিল বহুরূপী গল্প। এখানে হরিদার মুখ দিয়ে সুবোধ ঘোষ বেশ কিছু কথা বলে গেলেন। তিনি বলে গেলেন সন্ন্যাসী কেমন হওয়া উচিত। বাস্তবের সন্ন্যাসী আর বহুরূপীর সন্ন্যাসী দিয়ে তিনি যেন বাস্তবের সন্ন্যাসীকে একটু প্রশ্নের মুখে ফেলে দিলেন যে বাস্তবের সন্ন্যাসীর আচার আচরণ, তার জীবন দর্শন কতটা যুক্তিসঙ্গত, তিনি সত্যিকারের সন্ন্যাসী কিনা, তিনি সত্যিকারের সাংসারিক দয়া মায়া মমতা ইত্যাদি উপরে উঠতে পেরেছেন কিনা। একজন মানুষের জীবন তিনি যে পেশাটাকে আশ্রয় করে রেখেছেন সেই পেশাটাই তার কাছে বড়। আর তাই বহুরূপী বেশ ধারণ করে হরিদা অনেক ইচ্ছা সত্ত্বেও, মানে সাংসারিক অনেক অভাব সত্ত্বেও তিনি কোনো মানুষকে বঞ্চিত করতে পারেননি, ঠকাতে পারেননি। তাই তো তিনি বলেছেন যে এতে আমার ঢং নষ্ট হয়। এই বার্তাগুলো দিয়েছেন। তাহলে লাস্ট লাইন, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কিছু কি আশা করতে পারে। অর্থাৎ তার ভেতরে যেন এক আরতি জেগে উঠেছে, এক যেন দুঃখের কান্না জেগে উঠেছে যে আমি তো খাঁটি মানুষ নই। অর্থাৎ তিনি যেন বহুরূপী ধারণ করে করে নিজেও যে একটা নিজের যে মানবিকতা বা নিজের যে একটা জীবন দর্শন রয়েছে, যে জীবন দর্শনের তাগিদে তিনি বলেছেন যে আমি কাউকে ঠকাতে পারি না, এতে আমার ঢং নষ্ট হয়ে যায়, সেই জীবন দর্শনকে যেন তিনি ভুলে গিয়েছেন। তিনি নিজেকে সবসময় বহুরূপী ভেবেছেন। আর যে রূপ যখন ধারণ করে বহুরূপী ধারণ করেছেন, যে রূপ যখন ধারণ করেছেন সেই রূপের
বৈশিষ্ট্যকে তিনি এড়িয়ে যেতে পারেননি, আর নিজেকে বহুরূপীর বেশি কিছু তিনি ভাবতে পারেননি। দেখো, কোথাও কিছু অসুবিধা হলে আমাকে জানাও।